একদিকে দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে ডালপালা মেলতে শুরু করেছে নানামুখী ষড়যন্ত্র। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতি পদে পদে বাধা দেয়া হবে এবং সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে যেন নির্বাচন না হয়। সব বাধা অতিক্রম করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রাজনীতির গতিবিধি কোথায় ধাবিত হচ্ছে? রাজনীতি কি সরল পথে আছে নাকি রাজনীতি বক্র পথে যাচ্ছে? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। সেই সঙ্গে আরও আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। দীর্ঘদিন ধরেই বিএনপি নির্বাচন বানচালের অভিযোগ করে এসেছে, এক ধরনের ষড়যন্ত্র চলছে, বিএনপির তরফ থেকে বারবার বলা হয়েছে। এবার প্রধান উপদেষ্টাও জানালেন যে ত্রয়োদশ নির্বাচনের প্রতি পদে পদে বাধা আসবে এবং একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না। এই বাস্তবতায় আসলে রাজনীতির গতিবিধি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। দেখেন, বিএনপি একটা বড় সংগঠন। বিএনপি সব হিসেব নিকেশ করেই বলেছে যে ষড়যন্ত্রের ডালপালা বাড়ছে বাড়ছে বাড়ছেই, এবং কঠিন এবং গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা যে কতটা ধ্রুব সত্য, প্রধান উপদেষ্টার কথায় এখন প্রমাণ পাওয়া গেল। আর তো কেউ বাদ থাকলো না বলার। একটা দেশের যখন নির্বাহী প্রধান এই কথাটা বলে, মানে জনগণকে আশ্বস্ত করাও একটা দিক। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা অনুধাবন করে জনগণকে মধ্যে বিলিয়ে দিচ্ছেন যে নির্বাচন সঠিক সময় হবে, আমরা আশা করছি। তবে এটাও সত্যি যে ষড়যন্ত্র এমনভাবে ডালপালা গজাচ্ছে যে চাইলেই হুট করে সেই ডালপালা হঠাৎ করে কেটে ফেলা যায় না। কারণ সরকারের ভেতরে সরকার যখন স্বৈরাচার হয়ে ওঠে, অত্যাচারিত হয়ে ওঠে, অত্যাচারী হয়ে ওঠে, এবং তারা যখন এই ষড়যন্ত্রগুলো করে, তখন কিন্তু বুঝে উঠতেও একটা সময় লাগে। আর ইচ্ছা করলেই তাদের কিন্তু কেটে ফেলা যায় না। তো সেই সব কিছু নিয়েই আমাদের মতো এগোতে হবে। আমরা চাই যে সহজভাবে নির্বাচনটা হয়ে যাক, এবং প্রধান উপদেষ্টা উনিও বুঝতে পেরেছেন যে অনির্বাচিত সরকারকে আসলে বেশি দিন জনগণ অ্যালাউ করে না। যে কারণে আপনি দেখেন আজকে মব সন্ত্রাস এত বেশি, মানে তাদের গতি রোধ করা যাচ্ছে না, এত বৃদ্ধি পেয়েছে যে উনি অনুধাবন করতে বাধ্য হয়েছেন যে একটা নির্বাচিত সরকার আসতেই হবে। সেই অনুধাবনের প্রেক্ষাতেই কিন্তু এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। তো সেই প্রথমার্ধে নির্বাচনের আমরা রোডম্যাপও পেয়েছি। আমরা আশা করছি যে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও পৌঁছাবে। বাংলাদেশের জনগণ হাসি খুশি মুখে বলতে পারবে, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং সত্যিকার অর্থে ভোট হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ডটা ঠিক থাকবে, এটাও আমরা আশা করি। যদিও এই নিয়েও অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে যে ভোটটা ঠিক মতো দিতে পারবে কিনা প্রশাসন, পুলিশ বাহিনী, তারপরে নির্বাচন সংশ্লিষ্ট অন্য যা কিছু আছে সব মিলে যে ষড়যন্ত্রটা হচ্ছে, সেখানে আমি মনে করি যে প্রতিষ্ঠান এবং সরকার সব কিছু মিলে, এবং আমরা পাশে থাকব, উনি নিশ্চয়ই এটা সাকসেসফুলি করতে পারবে, এটা আমাদের আশা। এবং সেই হিসেবে আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে সরকার যেন খুব তাড়াতাড়ি পুলিশের পুনর্গঠনটা করেন, এবং আপনার প্রশাসনের পুনর্গঠনটা করেন। যে প্রশাসনে ফ্যাসিস্টের প্রেতাত্মারা আছে, তারা কিন্তু নির্বাচনটা ভালোভাবে হতে দিতে পারে না, দিবে না। সেই জায়গা থেকে যত কষ্টই হোক না কেন, যারই আত্মীয় হোক না কেন, তাদেরকে সরাতে হবে। এবং এই সরানোর জন্য কিন্তু সময় বেশি দিন নেই, এটাও তাকে মনে রাখতে হবে। এই সরানোর পাশাপাশি তার যে দলগুলো বলছে নির্বাচন হবে না, তাদেরকে কিন্তু তার বলতে হবে যে কেন হবে না, তুমি কিসের জন্য
সেটা এবং কোনটা দেওয়া সম্ভব কোনটা দেওয়া সম্ভব না এই আলোচনাও করা উচিত। এই কারণে বলছি এই কথাটা যে এই সরকার প্রধানই বলেছিলেন জয়েন করার পরের দিনই যে আমাকে এই ছাত্ররাই ক্ষমতায় বসিয়েছে। তারপরে ওইখান থেকে উনি সরে গেছেন কিনা এটা কিন্তু উনি জানান নাই। সো এটা তাদের সাথে তার কথা বলা উচিত। তার যদি একান্তই তার মানুষ হয় তাহলে তার বলা উচিত যে কেন তোমরা এই কথাটা বললা। একদম না করার অর্থটা কিন্তু অন্যরকম, সরকারের উপর খবরদারি করাকেই বোঝানো হয়। এটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যেও পড়ে। নির্বাচন হবে না বা করতে দেওয়া হবে না, এগুলো কিন্তু এটা কিন্তু সরকারের উপর দিয়ে হাত ঘুরিয়ে কথা বলা। তো সেইখানে সরকার সেই ব্যবস্থাটা করুক এবং যারা গণপরিষদ নির্বাচন চায়, যারা পিআর পদ্ধতির নির্বাচন চায় তাদেরকেও মানে কঠিনভাবে তাদের নিয়ে বসা হোক যে কেন তোমাদের তো এই চাওয়াটা আগে ছিল না, হঠাৎ করে এটা কেন হলো। আর এটার জন্য তো একটা নির্বাচিত সরকার লাগে যেখানে সংসদে বিল পাস করতে হয়, সেই বিলের আগে তো এটা এইবার সম্ভব না। সো দ্যাট তোমরা ওইসব না চিন্তা করে কিভাবে নির্বাচনটা সঠিকভাবে করা যায়, সুন্দরভাবে করা যায় এই ব্যবস্থাটা করো। এটা নিয়ে তার কথা বলা উচিত এদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি নীলুফার চৌধুরী মনি। ফয়েজ আহমদ, সম্প্রতি প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটি হবে দেশ ও জাতির জন্য গভীর বিপজ্জনক। বিএনপি মহাসচিব সম্প্রতি অভিযোগ করেছে যে সরকারের ভেতরের একটি অংশ চায় না যে গণতন্ত্রের পক্ষে শক্তি ক্ষমতায় আসুক। আমার আপনার কাছে প্রশ্ন, এখন সরকারের সামনে আসলে মূল লড়াইটা বা মূল চ্যালেঞ্জটা কি? নিজের ঘরের সাথেই কি সরকারের লড়াই করতে হচ্ছে নাকি বাইরের শক্তির সাথে লড়াই করতে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমাদের আলোচনার যে বিষয়বস্তু বা আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি এই আলোচনাটা পুরোটাই নির্বাচনমুখী। এটা থেকে একটা বার্তা অন্তত দেয় যে পুরো জাতি এখন নির্বাচনমুখী সকল কার্যক্রমের মধ্যেই আছে। সেই নির্বাচনটা কেমন হবে বা নির্বাচনের ঠিক প্রতিবন্ধকতা কি এগুলি নিয়ে আমরা আলাপ করছি। সুতরাং এটা পরিষ্কার যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং একই সঙ্গে এই জিনিসটাও পরিষ্কার যে এখানে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রযাত্রা বা শান্তিপূর্ণ ক্ষমতার বা দায়িত্বের হস্তান্তর এই বিষয়গুলি যে অনেকের জন্য শান্তির বা স্বস্তির বিষয় নয় এটা তো আমরা জানি। সুতরাং যেই মানুষ বা যেই গোষ্ঠী বা যেই দলগুলো বা যেই দল এখানে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদের ইমিডিয়েট অন্যতম কাজ হচ্ছে নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করা। গণতান্ত্রিক প্রত্যাবর্তনের জায়গা যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো সেটাকে যদি কোনোভাবে বানচাল করা যায়, সেটাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, সেটা নিয়ে যদি নানান রকম অনিশ্চয়তা তৈরি করা যায়, এটা তারা চাইবেই। সো সেই উদ্দেশ্যগুলি মাঠে যেমন আছে এবং একই সঙ্গে আমাদের এই গণঅভ্যুত্থানে ক্রিয়াশীল গণতান্ত্রিক যে সমস্ত রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলিও মাঠে আছে। আমরা প্রকাশ্য অপ্রকাশ্য যে সমস্ত আলোচনা পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকারের হয় সেই আলোচনা থেকে আমরা এটা পরিষ্কার যে সবগুলি রাজনৈতিক দল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত। তারা প্রত্যেকেই নির্বাচন চায়। এখন আসছে আপনার পলিটিক্যাল পার্টিগুলির নানান দাবি দেওয়ার আলোচনা নিয়ে। দেখুন, এই দাবিগুলি পলিটিক্যাল পার্টির এই দাবিগুলি অন্য একটি ট্র্যাডিশনাল সিস্টেম থাকলে এখন এই দাবিটা আসতো সরকারের কাছে, রাজনৈতিক এটি সরকার যদি থাকতো। কিন্তু এখানে দাবিগুলি যা তা মূলত হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নেগোসিয়েশনের পার্ট হিসেবে আমরা মনে করি। সেখানে সরকারের আলোচনার কিংবা ভূমিকার কোনো সুযোগ নেই, খুব বেশি সুযোগ রাখা সরকারের পক্ষে এটাতে উচিত হবে না। কেন উচিত হবে না? দেখুন, সরকার নির্বাচন থেকে নির্বাচনের যে গতিপথ সেটা থেকে অন্য কোনো জায়গায় নতুন করে মনোনিবেশ করতে চায় না। এখন নতুন এজেন্ডা সরকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই এজেন্ডা নিয়ে আলাপ করার মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি ব্যাহত হোক এই জিনিসটা সরকার চায় না। আবার যেই দাবি দাওয়াগুলি আছে এই দাবি দাওয়াগুলি আওয়ামী লীগের কাছে বিএনপি চাচ্ছে বা বিএনপির কাছে আওয়ামী লীগ চাচ্ছে এমন কোনো ঘটনা নয়। এমন কোনো ঘটনা নয় কেন বলছি আমি? অর্থাৎ আওয়ামী লীগ যখন এখানে রাজনীতি করেছে এখানকার পলিটিক্যাল পার্টিগুলির নানান দাবি তারা সর্ববই উপেক্ষা করেছে। কেন? তারা মনেই করেনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে তাদের বসার প্রয়োজন আছে বা
পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই বাস্তবতা ছিল না। আসলে এই রাজনৈতিক সৌহার্দ্য বা সম্পর্ক ছিলই না, যে সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির লোকেরা এক জায়গায় বসতো না। বিয়ে বাড়ির দাওয়াতে যদি একই লোকের আওয়ামী লীগ এবং বিএনপি ঘরানার লোক পরিচিত থাকতো, আত্মীয় স্বজন থাকতো, আওয়ামী লীগের লোকদের জন্য ভালো চেয়ার ভালো পজিশন ঠিক করে রেখে বিএনপির লোকজনকে দূরে বসার ব্যবস্থা করতো। এই ছিল বাস্তবতা। সুতরাং এখন তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমরা বোধ করি সে বাস্তবতা নেই। আমাদের পলিটিক্যাল পার্টিগুলি তো নিজেরা বসার সুযোগ আছে, প্রকাশ্য অপ্রকাশ্যে বসছে না, তারা আলাপ আলোচনা করছেন, আমরা কাগজের খবরে দেখি তারা বসছেন, নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সুতরাং আমরা সুরাহা তাদের মধ্যে হবে, এইটার সবচেয়ে আশাবাদ এই কারণে আমাদের রয়েছে, কারণ আমরা বিশ্বাস করি পলিটিক্যাল পার্টিগুলি এমন কোনো পজিশনে নিজেরা পৌঁছাবেন না যেই পজিশন আমাদের প্রত্যেকের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুরাহা না হলে সরকার হস্তক্ষেপ করবে কি, সেটা এখনই আপনি যদির উপরে কোনো কিছু আলাপ করতে পারেন না। আমরা বিশ্বাস করি যে আমাদের বিকল্প নিশ্চয়ই আপনারা ভেবেছেন পলিটিক্যাল বিকল্প ভাবারও কোনো দরকার নেই। পরিবেশ পরিস্থিতির সময় আপনার সামনে অনেক অপশন যেমন তৈরি করবে, পরিবেশ পরিস্থিতির সময় আপনার জন্য নতুন বাস্তবতা নিয়ে হাজির হতে পারে। সুতরাং সেটাতে আমরা যেহেতু নির্বাচন কেন্দ্রিক নানা সংশয়ের জন্ম দিয়েছে, প্রধান উপদেষ্টা নিজেই সচেতন করছেন, নিশ্চয়ই বিকল্প ভাবনাটাও আপনাদের ভেবে রাখা উচিত। না, দ্যাটস ওয়াই আমরা বলছি যে নির্বাচনের বিকল্প কোনো কিছু ভাবার সুযোগ নেই। নির্বাচন এই দাবির বিষয়ে বলছি। হ্যাঁ, বলছি আমি আপনাকে দাবির বিষয়টা। যদি ধরেন আমি যেটা আপনাকে বললাম, ধরেন বিএনপি পাওয়ারে, তার কাছে তার অপোজিশন মাঠে যারা আছে তারা একটা দাবি করতেছে, সেটা বিএনপি অ্যাড্রেস করার বিষয়। এখন যে জিনিসের দাবি হচ্ছে এইটা কিন্তু সরকার অ্যাড্রেস করবে কি করবে না, এটা রাজনৈতিক মতৈক্যের বিষয়। কথাটা বুঝতে খেয়াল করুন। এই সরকার চাইলেই আপনি পিআর নিয়ে দাবি নিয়ে আসছেন, সরকারের কাছে মনে হলো হ্যাঁ পিআর জিনিসটা ভালো, সরকার এটা মেনে নেবে না। সরকার তখনই এটা বাস্তবায়নের পথে হাঁটবে যদি আপনারা পলিটিক্যালি এটা ঐক্যমত্যের মধ্যে পৌঁছাতে পারেন, যে জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন। আপা যেটা বলছিলেন যে পিআর এর বিষয়টা তো এজেন্ডাভুক্ত ছিল না। সুতরাং এই পিআর এর বিষয়টা যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো এজেন্ডায় থাকতো তাহলে এক ধরনের বিষয় আসে হতো, সেটা নিয়ে আলাপ আলোচনা হতো, সেটা নিয়ে সবগুলি পলিটিক্যাল পার্টির এক ধরনের ভিন্ন মত পাওয়া যেত। এখন আমাদের সামনে কোনো ভিন্ন মত নেই। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলিকে এটা নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। তারা আলাপ আলোচনা করে ঠিক করতে হবে যে আমরা আগামী নির্বাচনটা ঠিকঠাক মতো করতে দিব, নাকি আমরা বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি, সেই শক্তিকে আবার মাথাছাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিব। যদি সেই মাথাছাড়া দিয়ে ওঠার সুযোগ করে দেয়া আমাদের জাতির জন্য মঙ্গল হয়, পলিটিক্যাল পার্টিগুলি তাই করুক। আর যদি তাদেরকে সবাই মিলে প্রতিহত করাটাই মঙ্গলজনক হয়, বিশ্বাস করি নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলি তাই করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু নিজ নিজ দাবিতে অনড় অবস্থানেই রয়েছে। তাই তো থাকা উচিত। পলিটিক্যাল পার্টিগুলি অনড় না থাকলে সে আদায় করবে কি? আমরা খুব দ্রুত দেখি, ধরুন আপনার এই টকশোতে বসেই আমরা নির্বাচন নিয়ে অনেক অনিশ্চয়তার কথা বলেছি না? আমরা তো অনিশ্চয়তাটাই দেখছি, আমরা নেতিবাচকটাই দেখছি। এর ইতিবাচক দিকও আছে। ধরুন যদি আপার একটা দলের পজিশন আছে না, তা সে চাইবে না যে তার পার্টি যেটা চায় সেটাতেই সবাই রাজি হোক। সে কি আগে কম্প্রোমাইজ করে বসে থাকবে? তাহলে পলিটিক্সে আর নেগোসিয়েশনের তো আলাপ থাকতো না। আর পলিটিক্সে যদি সবকিছু এরকম আমরা মাঠের বক্তব্য দিয়ে বিচার বিশ্লেষণ করতাম, তাহলে পলিটিক্সে পিছনের দরজায় আলাপ বা নিজেদের মধ্যেকার সম্পর্কগুলির বিষয়ে কখনোই আসতো না। সুতরাং কোন পলিটিক্যাল পার্টি মাঠে, আপনি যে জায়গায় বলছেন আমরা দেখছি অনড় আছে, আমিও দেখছি আপনার মতো করে অনড় আছে, আমরা কি সত্যিই কি এই অবস্থানটা একই রকম? আমি বিশ্বাস করি যেমন এই সামনের মানুষগুলি একরকম অবস্থান নিয়ে আছে, পিছনে হয়তো অন্য প্রতিনিধি দল নিজেরা আলাপ করছে কি করে একটা সমাধানের পথে এগোনো যায়। আমাদের সমাধানের তো কোনো বিকল্প নেই। এটা প্রত্যেকটা পার্টি এখানে দায়িত্বশীল, খুবই দায়িত্বশীল। পার্টিগুলি এটা জানে সে জায়গায় তারা পৌঁছাবেই। সে জায়গায় না পৌঁছানোর কোনো বিকল্প কারো কাছে নেই। আমাদের নির্বাচনটা সাকসেসফুলি তো করতে হবে। নির্বাচন সাকসেসফুলি যদি না করেন, এখানে কোনো একটি দলও যদি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা কি তার জন্য মঙ্গলজনক হবে? কোনো বিবেচনাতেই না। সুতরাং আমাদের নেগোসিয়েশন দাবি দেওয়া যেমন থাকবে, আমরা একই সঙ্গে খেয়াল করি যে পলিটিক্যাল পার্টিগুলি নিজ নিজ ক্যাপাসিটি দিয়ে অলরেডি নির্বাচনী এলাকায় ব্যাপক মাত্রায় প্রচারণা, প্রার্থী চূড়ান্ত করা, কোনো জায়গায় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ নানান পর্যায়ে আমরা তো দেখতে পাই। তার মানে একই সঙ্গে যেমন নানান দাবি দেওয়া নিয়ে আলোচনা আছে, তাদের মধ্যে নির্বাচনের ব্যাপক প্রস্তুতি কিন্তু আছে। শুধু এটাকে আমি রাজনীতিতে
খুব কিন্তু বেশি ফয়েজ আহমদ, আপনি যেমনটা বলছিলেন যে আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের দাবি দেওয়ার বিষয়ে নিজেরাই সমাধানের পথে সবচেয়ে হাঁটবে, ভালো পদ্ধতি, সেটি সবচেয়ে ভালো পদ্ধতি। কিন্তু আপনার কাছে আরো একটি প্রশ্ন ছিল আমার ফয়েজ আহমদ, যে এই যে বলা হচ্ছে সরকারের ভেতরের সরকার, সে বিষয়টি আসলে সরকার কিভাবে সমাধান করবে? প্রশ্নটি রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফয়েজ আহমদ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটি শুনে এসেছি যে অন্তর্বর্তী সরকারের ভেতরে আরও একটি সরকার আছে। আমার প্রশ্ন আপনার কাছে, কখন এবং আসলে কেন কিচেন ক্যাবিনেট তৈরি হয়, আর এই সংকট সমাধানের আসলে উপায় কি? দেখুন, সরকারের ভিতরে আরেকটি সরকার বলে যে অভিযোগ আর কিচেন ক্যাবিনেট, যেটা দুটো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, কিচেন ক্যাবিনেটটা খুব ফর্মাল গভর্নমেন্টে সবসময় এটা নানান কারণে থাকে, যে আপনার একটা তো বড় ক্যাবিনেট থাকে, অনেক সময় প্রাইম মিনিস্টার তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কয়েকজনকে নিয়ে এক ধরনের একটা মানে ছোট্ট একটা পরিসর তৈরি করে থাকে, এটা বিভিন্ন সময় এটা রিসাফল হয়, এটা অন্য জিনিস। সরকারের ভিতরে সরকার বলে যে অভিযোগটা, প্রথমত হচ্ছে হ্যাঁ, এই সরকারের দিক থেকে যদি আপনি একদম মানে সরকার তৈরি হওয়ার পর থেকেই বলেন, সরকারের ভিতরে বলেন বাহিরে বলেন অনেকগুলি সরকার আছে। কারণ এই সরকার কোনো কিছু কুক্ষিগত করে রাখার মতো সরকার না। সরকার নাগরিকদের বলেন, পলিটিক্যাল পার্টি যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স, তাদের নানান কিছু রেসপন্স করা বলেন, এগুলিকে রেসপন্স করে, মনে করে যে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা নাগরিকই সরকার। এটাকে একভাবে আপনি বিবেচনা করতে পারেন। এখন আবার সরকারের ভিতরে সরকার বলে আসলে আপনারা কি বোঝাতে চান এটা আমাদের কাছে পরিষ্কার না। তবে একটা জিনিস বুঝি, এই অভিযোগের বিষয়ে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। একটা জিনিস বুঝি, হ্যাঁ সেটাই বলছি, একটা জিনিস বুঝি, আমাদের এখানে ওয়ার্ড হিসেবে, বাক্য হিসেবে বা অনেক কিছু সময় অনেক কিছু খুব প্রচলিত হয়, খুব জনপ্রিয়তা পায়। এই জনপ্রিয়তার মধ্যে এখন হাল আমলে সরকারের ভিতরে সরকার, এটা একটা জনপ্রিয় টার্ম। হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন দেখবেন, নির্বাচন যখন আসে আমাদের দেশে, নির্বাচন ঘিরে একদম একদম আইন সিদ্ধ প্রসিদ্ধ, কাগজে টেলিভিশনে সব জায়গায় বলা হয় নির্বাচনী সহিংসতা বলা হয় না? আপনি এবার হঠাৎ করে খেয়াল করলাম নির্বাচনী সহিংসতাকে বলা হচ্ছে নির্বাচনের সময় মব হবে। কারণ মব কথাটা এখন খুব পপুলার, কিন্তু বিগত সময়ে অসংখ্য মব ঘটেছেও। আমি একটু বলি, তাহলে মব হবে, নির্বাচনের সময় মব হবে, মানে নির্বাচনী সহিংসতা বলছি না আমরা, শব্দ হিসেবে মব খুব পপুলার হয়ে গেল, তাই তো? আপনি দেখুন, পুলিশ একটা অভিযান চালালো একটা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, মোহাম্মদপুর এলাকায় সম্ভবত। ওই কিশোর গ্যাং পুলিশের উপর হামলা করলো। এতদিন ধরে কিন্তু আমাদের কাগজগুলি, মিডিয়াগুলি কিশোর গ্যাং বলে আসছে, বলছে না? বললো যে মব হামলা করলো, এখন আর কিশোর গ্যাং নাই। এটা আমাদের কমিউনিটিতে, শুধু মিডিয়ায় না, পলিটিক্যালি সব জায়গায় আলাপ আলোচনায়, বয়ানে কখনো না কখনো নানান সময় নানান শব্দ খুব পপুলার হয়ে ওঠে। এই পপুলার হয়ে ওঠার কিছু বিপত্তি ঘটে, মারাত্মক বিপত্তি। মারাত্মক বিপত্তিটা আমি কেন বলছি? ধরুন, খুবই সংঘবদ্ধ পূর্ব পরিকল্পনার ভিত্তিতে, পরিকল্পনার আলোকে একদম সুনির্দিষ্ট টার্গেট নিয়ে একটা হামলা করছে কিছু মানুষ। তা আমার আপনার কাছে তো মবটা খুব পপুলার, আমরা এই পরিকল্পিত হামলাটাকেও মব বলছি। মব বলার মধ্যে দিয়ে এই যে এত ভয়াবহ একটা হামলার ঘটনা ঘটলো, এটাকে আমরা অপরাধ হিসেবে খাটো করে দিলাম, তাই তো? সো আপনি ঠিক কোনটা মব না, সব কিছুকে মব বলে জায়েজ করে দিলে যারা এই মববাজিগুলি করছে তাদের জন্য সুবিধা হয়, কিন্তু যারা সন্ত্রাস করছে তাদের জন্য সুবিধা হয়। মানে আপা একটা সন্ত্রাস করবে বা আমি একটা সন্ত্রাস করব, দুজন আমাদের কাজ সেরে যাবে, আমরা একটা মবের উপর চালিয়ে দেবো, যেটা মব হয়েছে। সো এই যে বিপত্তির জায়গাটা, এই কারণে সরকারের ভিতরে সরকার, এই কথাটা আমরা যে পপুলার হয়ে যাচ্ছে বলার চেষ্টা করছি, এটা পুরো দেশের জন্য একটা বিপর্যয়ের কারণ হতে পারে। যেভাবে হরহামেশে আমরা এটা ইউজ করছি, সরকারের একটা বিপজ্জনক জিনিস, কেউ কাউকে বিশ্বাস করবে না তো। তাহলে মানে আপনি এই সরকারের কোন ডিসিশনের ক্ষেত্রে কালেকটিভ ডিসিশন হয়েছে তো, এই সরকার সিদ্ধান্ত, সব ক্যাবিনেটের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে এখনো? বা সরকারের এমন কোন সিদ্ধান্ত দেখেছেন কি যে সরকারের একটা সিদ্ধান্ত হলো, সরকারের 5 জন অ্যাডভাইজার দাঁড়িয়ে বললো না, আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়? সো হাউ ইউ সে যে সরকারের ভিতরে সরকার? কোথায় সেটা? কিভাবে? এখন একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠন হবে, সেই সরকারকে সবাই সমানভাবে সহযোগিতা করবে, এটা আপনি প্রত্যাশা করেন কি করে? করবে না তো। তাহলে শেখ হাসিনার যে ফ্যাসিবাদ দুঃশাসন এত বছর টিকে ছিল, তাকে পুরো সিস্টেম তাকে সাপোর্ট করেনি।
পুরো সিস্টেমের সাপোর্ট নিয়ে তো সেগুলি টিকিয়ে রেখেছে। তাইলে যেই সিস্টেম, সেই সিস্টেমের মধ্যেই তো আমরা আছি। সেখান থেকে কিছু মানুষ চুপ হয়ে আছে, সেখান থেকে কিছু মানুষ ভালো আছে, তারা সামনে গিয়ে এসে সহযোগিতা করছে, সেখানে থাকা কিছু দুষ্ট লোক নানানভাবে অসহযোগিতা করছে। সুতরাং এটাকে যদি আপনি সরকারের ভিতরে সরকার বলতে চান, এটা ভিন্ন মানে দাঁড়ায়। নীলুফার চৌধুরী মনি, এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই, তাহলে আপনারা আসলে কিসের ভিত্তিতে অভিযোগ করছেন যে সরকারের ভেতরে একটি সরকার আছে? দেখেন, এটা তো শুধু আমরা বলি না, এটা আপনার খোদ আপনার দেবপ্রিয় ভট্টাচার্য, আপনার কি বলে ওই যে হ্যাঙ্গার স্ট্রাইকের ওই কি নাম, সুজনের বদিউল আলম মজুমদার, তারা বলে, তারা পর্যন্ত বলে, তারা তো সরকারের সাথেই কাজ করে, তো তারা বলছে, আমরা তো বলি কিন্তু তারাও বলছে, খোদ সরকারের ভেতর থেকেও তারা বলছে। আপনার সজীব ভুইয়া, আপনার আসিফ বলছে না যে সরকারের ভেতর সরকার আছে, কিংবা এনসিপি, এখন এনসিপির সঙ্গে কোথায় কি সরকারের গলদ আছে এনসিপি এখন বলতেছে না। তো এই জিনিসগুলো শুধু ফায়েজ সাহেব বললেই যে এটা কেটে দিতে পারবে আমি মনে করি না। দেখেন, মবের কথা যেটা বললো, মবটা যে নামেই আপনি ডাকেন না কেন, সন্ত্রাসীদের, আগে যেটা বলতো সন্ত্রাসী, মব শব্দটা আসছে হয়তো অন্য একটা দেশ থেকে আসছে, মানুষ সুন্দর শব্দ পেয়েছে। আগে যেমন বলতো মগের মুল্লুক, এখন ওইটা মবটা মব হয়ে গেছে। তো এই শব্দের চেঞ্জ হয়েছে। ওই যে ইফটিজিং কিংবা শ্লীলতাহানি কিংবা ডিস্টার্ব করা ঘটনাগুলো তো একই। তো এটা শব্দগত কিছু সৌন্দর্য বা জটিলতার মধ্যে পড়ে। আপনি এই যে নতুন করে যেটা প্রধান উপদেষ্টা যেটা বলছে, তার বক্তব্যই তো সংশয় প্রকাশ পায়। আমরা শুধু একা বলবো কেন, উনি নিজেও তো সংশয় প্রকাশ করলেন শুরুতে যেটা হলো। তারপরে উনি বলছেন যে যারা নির্বাচন পর্যন্ত সরকারকে থাকতে দিতে চায় না, তারা সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তো এই যে সব রকম প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করতে চায়, তারা তো তার মধ্যেও আছে, তার নিজের মানে দল বলবো না, তার নিজের যে একটা গ্রুপ, সরকারের যে একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যেও আছে। তারপরে আপনার নতুন করে যে এই যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ যেটা বললেন ফয়েজ সাহেব, যে আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে। হ্যাঁ, আওয়ামী ফ্যাসিবাদকে আপনারা সুযোগ দিয়েছেন, মাথাচাড়া দিতেই পারে, আমি অস্বীকার করছি না। আপনারা যদি ডে ওয়ান থেকে আপনারা যদি ধরপাকড় করতেন, শাস্তির মুখোমুখি নিতেন, তাদের অর্থগুলোর উৎস জানতে চাইতেন, যখন উৎস দিতে না পারতো অর্থগুলোকে, তখন তারা এটা কিন্তু সরকার ক্রোক করতে পারতো। ফয়েজ আহমেদ, আপনারা কি সুযোগ দিয়েছেন? হ্যাঁ, আমরা সুযোগ দিয়েছি। কেন? কারণ আমরা যেভাবে যাত্রা শুরু করেছি, ধরপাকড় ডে ওয়ান থেকে 7 দিন তো থানায় পুলিশই ছিল না, কাকে দিয়ে ধরপাকড় করবেন? যখন পুলিশ আসলো, সেই পুলিশকে কাজেই ফেরানো যাচ্ছে না, কাকে দিয়ে করবেন? সো আপনারা সবাই মিলে পলিটিক্যাল পার্টিগুলি মিটিং করে যেই সরকার গঠনের সিদ্ধান্ত নিলেন, একই সঙ্গে সরকারের কাছে একটা সেটআপ, একদম রেডি ফাইনেস্ট সেটআপ আপনারা সরকারকে দিয়ে দিলেন। আপনি যেখানেই ক্লিক করবেন সেখানেই সুন্দর একটা ডিসপ্লে ভেসে উঠবে, তাই তো? একটা সাজানো গুছানো সরকার ছিল, সেই সরকারের কাছে যা যা যেখানে নির্দেশ দিবে সব অতি দ্রুত বাস্তবায়ন হয়ে যাওয়ার মতো একটা সুশাসনের মধ্যে ছিলাম আমরা। সেই জায়গা থেকে যাত্রা শুরু। কেন এত গ্রেফতার হবে না, কেন বাইরে থাকবে না? আমি একটা সেকেন্ড আপনি ধরেন, আপনি জনাব দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বলছেন, আবার বলছেন খোদ দেবপ্রিয় ভট্টাচার্য। হু ইজ দেবপ্রিয় ভট্টাচার্য? উনি বলেছেন তো এটা কি ওহি হয়ে গেল? দেবপ্রিয় ভট্টাচার্য তো শেখ মুজিবুর রহমানের প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন। জনাব বদিউল আলম মজুমদার সরকারের ভিতরে সরকার আছে এটা কখনো বলেছে আমি শুনিনি। আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বলছেন, সেও বলছেন সরকারের ভিতরে সরকার আছে, এটা আমি কখনো শুনিনি। সুতরাং আপনি একটা এন্টায়ার সিস্টেমকে যে জায়গা থেকে কাজ শুরু করা, সেই জায়গাগুলি কোনো প্রকার বিচার বিশ্লেষণ মূল্যায়ন না করে আপনি যদি বলতে থাকেন যে কেন ডে ওয়ান থেকে আমাদের এখানে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি বিএনপি কি ভূমিকা রেখেছে? আমি এখন একটু যদি বলতে বিএনপি কি ভূমিকা রেখেছে এই ফ্যাসিবাদকে ধরার জন্য? আমি নিরুপা চৌধুরী বলি আপনার কাছে আসতে চাই। বিএনপি ফ্যাসিবাদ ধরার জন্য বিএনপি কি ভূমিকা রাখতে পারে? বিএনপি কি সরকারি দল না বিএনপি বিরোধী দল? এখানে অ্যারেস্ট করার কোনো বিকল্প নেই। নাগরিক ভূমিকা বিবেচনাই করছে, যেটা করার বিএনপি মামলা দিতে পারে। মামলা দিয়েছে। প্রতিকূলতা বিবেচনাই কি বিএনপি প্রত্যাশা রাখছে সরকারের প্রতি? যেই সরকারের পর যে বিধ্বস্ত বাস্তবতা আমরা দেখেছি। আমি বলি একটা নিরপেক্ষ সরকার, যার কোনো দল নাই, কোনো দলীয় আসে নাই, উনি যদি না পারে, বিএনপি একটা দল,
এবং বিএনপির কাছে কোনো ক্ষমতা নাই। বিএনপি এখানে কি করার আছে? বিএনপি নিজের ছেলে মেয়েদের যে দুষ্টুমি করে সেই দুষ্টুমির জন্য বিএনপি সর্বোচ্চ তাকে বহিষ্কার করতে পারে, যে তুমি আমার সন্তান আজকে থেকে না, আমি তোমাকে ত্যায্য করলাম। বাট ত্যায্য করতে পারে বিএনপি, আর চেয়ে বেশি কি করতে পারে? বিএনপি কি মার দেওয়ার ক্ষমতা আছে? বিএনপি কি আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা আছে? বিএনপি কি আওয়ামী লীগের মবগুলোকে দমন করার কিভাবে? কোনোভাবেই সম্ভব না বিএনপি কিছু করার। না আপা, ওই জায়গা আপনি যেটা বলছেন সে জায়গায় কিন্তু বিএনপি সিরিয়াসলি সাকসেস দেখিয়েছে। আমি বলতে চাচ্ছি যে আমরা বিএনপি বলতে আমি শুধু বিএনপি না, আমাদের পলিটিক্যাল পার্টিগুলি সবচেয়ে মুরব্বি পার্টি হিসেবে বিএনপি এখানে কিছু করতে পারে না। ভূমিকা থাকতে পারত। মবকে হাতে তুলে নিতে হবে করতে গেলে। 5টা ওই পক্ষের মারা যাবে, এই পক্ষেরও কিন্তু 2টা 3টা মারা যাবে। সরকার কি এটাই চায়? এটা দেখার জন্য সরকার এটা বলে? সরকারের একজন প্রতিনিধি এই ধরনের কথা বলতে পারে না, কারণ নব্য ফেসিবাদ এবং মব ভায়োলেন্স, আওয়ামী লীগ যেটা আওয়ামী লীগ যা করছিল, আওয়ামী লীগ এখন ফ্যাসিস্ট পালিয়েছে, এখন যে মবের যে ফ্যাসিবাদ বা মব, নতুন ফ্যাসিবাদ বা মব যে আলোচনাটা হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য চরমভাবে ব্যর্থতার পর্যবসিত হয়। সরকার এখানে পারে নাই। সেই ব্যর্থতার দায় ফয়েজ আহমদ আপনারা নেবেন কিনা? অবশ্যই নিতে নিব। এই সরকারের যে সমস্ত জায়গায় ব্যর্থতা আছে, এই সরকারের ব্যর্থতা স্বীকার করা এবং দায় নিতে কোনো আপত্তি নেই। এই কারণে, কারণ এই সরকার তার সাফল্য বা ব্যর্থতাকে কোনো নক্তিতে মাপিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে এই সরকার, মানে আনফরচুনেটলি এই কথাগুলি আমাদের জন্য বলা খুব কঠিন, তারপরেও বলি, এই সরকার আমরা মুখে মুখে ব্যাপক সহযোগিতার কথা শুনি, তাই না? সবাই সহযোগিতা করছে সরকারকে, কিন্তু সরকার যে কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে, একটি পদক্ষেপ নিলে সহযোগিতাটা কতটুকু পাওয়া যায় এটা তো সরকারের মানুষেরা টের পায়। কিন্তু ফয়েজ আহমদ, আমরা তো এমন অভিযোগও শুনি যে সরকারের নমনীয়তার সুযোগে মব ভায়োলেন্সের মতো ঘটনাগুলো বেড়েছে। সে বিষয়ে নিশ্চয়ই আপনার বিস্তারিত ব্যাখ্যা থাকবে। আমি বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শকদের সাথে এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফয়েজ আহমদ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সরকারের নমনীয়তার সুযোগে মবের মতো ঘটনাগুলো বেড়েছে এমন অভিযোগ রয়েছে, কি বলবেন? জি দেখুন, সরকারের নমনীয়তার সুযোগে অনেক কিছু বেড়েছে, কিন্তু হ্যাঁ, এখন ধরুন এটা একটা দেখার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে, পার্সপেক্টিভটা বলছি আমি। ধরুন আপনার 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যম সবচেয়ে স্বাধীন সময় পার করছে। এখন যদি কেউ এটা এভাবে বলে যে সরকারের নমনীয়তার কারণে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে, এটা তো একটা বলতেই পারে কেউ চাইলে। সরকার ইটসেলফ, স্বাধীনতার ভায়োলেন্স এক জিনিস কি? আমি শেষ করছি। সরকার ইটসেলফ একটা জায়গা যেখানে আমরা দীর্ঘদিন ধরে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকতে থাকতে সরকারের যে নমনীয় থাকা উচিত এটা আমরা ভুলে গেছি। সেজন্য সরকারের নমনীয় থাকাকে আমরা অপরাধ হিসেবে দেখি। এখন আপনি আছেন মব ভায়োলেন্স প্রতিও কি সরকারের নমনীয় থাকা উচিত? আমি শেষ করি আপনাকে। এখন আসুন, আপনি মব ভায়োলেন্সের কথা বলছেন, শুধু আমি আপনাকে এখানে শব্দের জায়গাটা বললাম আগে। নমনীয়ত থাকা কোনো অপরাধ নয়। দুর্বলতা যদি হয়, আপনি যদি এই প্রশ্নটা ঠিক আমাকে করতেন যে সরকারের দুর্বলতার কারণে মব বাড়ছে কিনা, আমার রিপ্লাইটা কিন্তু সেম হতো না। নমনীয়তার শব্দের একটা তো রাজনৈতিক ব্যাখ্যা আছে, এটা তো শব্দের তো রাজনীতি আছে। আপনি যদি নমনীয়তা থাকা, সরকারকে যদি নমনীয়তা থাকা পছন্দ না করেন নাগরিক হিসেবে, এটা তো আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আমরা তো সরকার নমনীয় হোক এটাই চাই, এজন্যই তো সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে। সরকার নমনীয় ছিল না বলে। কিন্তু অপরাধের প্রতি নমনীয় থাকলে কি সরকার অপরাধ দমন করতে পারবে কিনা? আমি আপনাকে বুঝাতে পারিনি, আপনি এই শব্দটা পাল্টে ফেলেন না। আপনি নমনীয় না হয়ে দুর্বলতার কথা বলেন। সরকারের দুর্বলতার কারণে ভায়োলেন্স বাড়ছে কিনা, সঠিক, অনেক জায়গায় দুর্বলতা আছে সরকারের, সেজন্য অপরাধীরা সুযোগ নিয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সরকারের দিক থেকে। কিন্তু ওই দুর্বলতা আর নমনীয়তাকে আমি এক করতে চাই না, সেই জায়গাটা আপনাকে বোঝাতে চাই। আপনার সঙ্গে আমার খুব বেশি দ্বিমত নেই। হয়তো আপনি সব ভায়োলেন্সকেই এখন ওই যে সুবিধাজনক মব ভায়োলেন্স বলে বলার চেষ্টা করছেন, যেটার ব্যাখ্যা আমি আগেও দিয়েছি। সুতরাং এইটা যেমন একটা ব্যাপার আছে, সরকারের নানান দিকে অনেক রকম দুর্বলতা আছে, সত্য। সরকার এখনো সবকিছুকে সমানভাবে পারদর্শী হয়ে উঠতে পারেনি সরকার, এর ফলে অনেক দুর্বলতা প্রকাশ পায়। আপনি বলছেন যে সব ভায়োলেন্সকে মব ভায়োলেন্সে আসলে ক্যাটাগরাইজড করা হচ্ছে, উচিত না তো? ভায়োলেন্সের আসলে ক্যাটাগরি কি আসলে বিবেচনা হবে, নাকি সব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে? আমাদের শুনেন, সেটা আবার তারপর একটা আইনি জায়গায় গেলেন, সেটা সিআরপিসি ধরে ব্যাখ্যা করতে হবে। তাহলে তো সিআরপিসিতে এত ধারা থাকতো না।
হ্যাঁ, যদি সব ভায়োলেন্স যদি আলাদা আলাদা ক্যাটাগরি না হইতো তাহলে তো ধারা থাকতো না। ধরুন আপনারা বসে এখানে কথা বলছি, হুট করে আমরা একটা সংঘর্ষে লিপ্ত হইলাম, এটার জন্য যেই ধারা প্রযোজ্য হবে, রাস্তায় অর্গানাইজড ওয়েতে একটা সংঘর্ষে লিপ্ত হওয়াটা একই ধারা প্রযোজ্য হবে না। আবার ওই জায়গায় সরকার যত কুইক রেসপন্স করার সুযোগ আছে, এখানে তো জানারও সুযোগ তত। আমি যদি একটু প্রশ্নটি সহজ করি ফয়েজ আহমদ, যে সরকার কিভাবে বিবেচনা করে কোনটি আসলে সাধারণ মানুষের মত, কোনটি রাজনৈতিক দলের মত, এভাবে বিবেচনা করে কি সরকার? আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এখন আসেন, একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে বা একটা বিপ্লব পরবর্তী সময়ে এখানে আপনার ইমেনসিপেটরি ভায়োলেন্স বলে একটা ওয়ার্ড আছে। অর্থাৎ আপনি এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল, আপনার কি মনে হয় এই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলো, এর মানেই নাগরিকদের সকল প্রত্যাশা পূরণ হয়ে গেছে, নাগরিকদের সকল ক্ষোভের অবসান হয়ে গেছে? তাই হয় কি? হয় না। সুতরাং এটা নানান প্রতিক্রিয়া আমরা নানান ভাবে দেখি, কিন্তু দুঃখজনকভাবে এই যে সহিংস হয়ে ওঠা, এই আমার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে সহিংস, এটা সরকার সমর্থন করে না, এটা সরকার টলারেট করে না, কিন্তু এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতা সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, সবার সহযোগিতা নিয়ে সেটা মোকাবেলা করতে হবে। নীলুফার চৌধুরী বনি, আমরা কয়েকদিন ধরে দেখছি যে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠেছে, এনসিপি জামায়াত এমন দাবি জানিয়েছে, এবং বিএনপির তরফ থেকে বলা হলো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, সেই সঙ্গে বিদ্যমান পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনাটা যখন এসেছিল তখন আমরা দেখেছিলাম বিএনপির এমন ধরনের অবস্থান। বিএনপি কি তবে একই অবস্থান এলো, কৌশলগত অবস্থান? না না, এটা কৌশলগত অবস্থান হবে কেন? এটার বিচার হবে, বিচার হতে যে অপরাধ করেছে অপরাধকারীর বিচার হবে। বিচারে যদি অপরাধকারীর বিচার 100 জন রাজনৈতিক পার্টির 100 জন লোকের 99 জনের বিচার হয়, অটোমেটিকলি ওই দলটা ভেনিশ হয়ে যায় বা স্থগিত হয়ে যায় বা নিষিদ্ধ হয়ে যায়, তারা যদি সব পালিয়ে থাকার উপর থাকে। সেখানে তো এইভাবে আপনার লোম বাঁচতে গা উজাড় করার তো কোনো কারণ নাই। যেটা এই আওয়ামী লীগ তো দেখেন এই যে জঙ্গি মিছিলগুলো করতে পারতো না যদি স্থগিত বা নিষিদ্ধই বলা হয়েছে। এখানে বিদেশে গিয়ে সরকার প্রধান বলছে স্থগিত করেছে। তো যদি নিষিদ্ধ না হতো, জামাতকে যেমন নিষিদ্ধ করার পরে তারাও জঙ্গি হামলা করেছে অনেক, ঠিক তেমনি আওয়ামী লীগও এখন জঙ্গি হামলা করছে, হঠাৎ করে ককটেল ফোটাচ্ছে, বোমা বিস্ফোরণ ফোটাচ্ছে, নিজেরা মিছিল করছে, আবার হাওয়া হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো তো করতে পারতো না। নিষিদ্ধ না হলে এগুলো করতে পারতো না, সেই নিশ্চয়তা আপনি কিভাবে পেলেন? না, নিষিদ্ধ না হলে তারা, যাদের মামলা নাই তারা হয়তো মিছিল করতো, মিছিল থেকে অ্যারেস্ট করতেন আপনি ওই হিসাবে, তারা তখন বোমা ককটেল ফোটাতো না। তাদের এখন দল নাই বলেই তো তারা বিভিন্ন ভাবে তারা এই কাজগুলো। নিষিদ্ধ না হলে যাদের মামলা নেই তাদেরকে অ্যারেস্ট করার কারণটা কি? না, নিষিদ্ধ তাদের অ্যারেস্ট করার কারণটা তো এখানে অ্যারেস্ট, যাদের মামলা নাই তাদের অ্যারেস্ট করা হচ্ছে এমন না, তারা হয়তো মিছিল করতো, আমি ওইটা বলছি। যাদের মামলা আছে তারা তো দৌড়ের উপরে এমনিই থাকতো, তারা তো এসে মিছিল করতে পারতো না। এখন একজন জায়গায় যদি 100 জনকেই মামলা দেয় নাই আমি যতটুকু জানি। কিন্তু নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল যে দল নিষিদ্ধের দায় কি বিএনপি এড়াতে চায়? বিএনপি কি চাইছে যে এই দায় আসলে অন্তর্বর্তী সরকারের উপরেই থাকুক? এটা তো সরকারেরই কাজ, সরকার করেছে। বিএনপি বলেছে আমরা পক্ষেও না বিপক্ষেও না, সরকার নিজে বলেছে যে নিষিদ্ধ করা যায় না। আপনি বুঝেন ব্যাপারটা, সরকার নিজে নিষিদ্ধ করার 2-3 দিন আগে বলেছে এটা করা যায় না। যখনই আন্দোলন করলো ছেলেরা সঙ্গে জামাত, তখন সরকার কোনো কথা না বলে নিষিদ্ধ করে দিল এক কথায়। তাহলে সরকার যে তার নিজের কথায় কিন্তু টিকে থাকতে পারে নাই। বিএনপি তার নিজের কথায় টিকে থেকেছে, এই কারণে বিএনপি তো সরকার না, বিএনপি বিরোধী দলও না। বিএনপি এইখানে বিএনপির করার কিছুই নাই। ঠিক একই জায়গায় এতদিন পরে, এই 1 বছর সোয়া বছর পরে হঠাৎ সরকারের কিংবা এই যে এই এনসিপি অথবা জামাত অথবা এই নুরুর দলের মনে হলো যে জাতীয় পার্টির অফিসকে ভাঙচুর করা উচিত, জাতীয় পার্টিকে আগুন ধরায় দেওয়া উচিত। এতদিন কোথায় ছিল তারা? একসঙ্গে তো একই সিগনেচারে তো দুইটাই নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা, কারণ তাদের সঙ্গে যারা অ্যালায়েন্স করেছে তারাই তো নিষিদ্ধ হওয়ার কথা। আপনি দেখেন রাশেদ খান মেনন মন্ত্রী ছিল, এমপি ছিল, অ্যারেস্ট হয়েছে, ইনু অ্যারেস্ট হয়েছে। তাহলে কেন জাতীয় পার্টির আপনি কি দেখেছেন যে প্রশ্নটা তো আপনারাও তুলতে পারতেন বিএনপি তরফ থেকে? আমরা আমাদেরকে আপনি জিজ্ঞেস করেছেন, আমরা তো আওয়ামী লীগ নিয়েও প্রশ্ন তুলিনি, আমরা আমাদের মতো মামলা দিয়েছি, নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে মামলা কিন্তু সব আমরাই না। দিয়েছি। এখানে আপা যে বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে বিএনপির অবস্থান হচ্ছে যে পক্ষে না বিপক্ষ না, যেটা বলছেন এটা কি আপার অবস্থান না দলের অবস্থান? আমার কাছে পরিষ্কার না, কারণ আপনাদের দল থেকে ব্রিফ করে কিন্তু বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অফিসিয়ালি স্বাগত জানিয়েছে, এবং একই সঙ্গে বলা হয়েছে এই দাবি আমরা কিন্তু আগেই জানিয়ে এসেছিলাম লিখিতভাবে। হ্যাঁ, এটাও বলেছে। তাহলে তো আপনার এই বক্তব্যের সঙ্গে আমার বক্তব্যের সঙ্গে না, আমার কথা হচ্ছে যে যখন আপনি বলছেন যে বিএনপি বলছে আমরা এটার ভেতরে নাই,
তখনও কিন্তু এটার ভিতরে নাই। আমরা আমাদের মতো আমরা অ্যাপ্লিকেশন আমি দিয়েছি, আসলে বুঝতে সালাউদ্দিন পারছি শাহ না, বলেছেন নিরুপমা চৌধুরী, তাহলে কি বিএনপি চাইছে যে সদস্য। রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, সেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার করুক, নিজেদের দায় দায়িত্ব এড়িয়ে আসলে? এটাই তো স্বাভাবিক। দেখুন এখানে অন্তর্বর্তী সরকার আসছে, চাওয়াটা তারা আপনার প্রথমত করবে, হচ্ছে বিএনপি এখানে রাজনৈতিক কিছু দল করবে কিনা আওয়ামী লীগ, এইটা আমাদেরকে, আমাদের যারা রাজনৈতিক চিন্তার মানুষ, গণতান্ত্রিক মানুষ, এটাকে মূল্যায়ন করতে হবে। প্রথমত হচ্ছে সবাইকে মিলে সিদ্ধান্তে আসতে হবে আওয়ামী লীগ ইটসেলফ এটা কি পলিটিক্যাল পার্টি কিনা। একটা পলিটিক্যাল পার্টি কি গত 17 বছর ধরে বিএনপির হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে কিনা? একটা পলিটিক্যাল পার্টি এরকম আয়নাঘর তৈরি করতে পারে কিনা? একটা পলিটিক্যাল পার্টি একটা পার্টির নেতাদেরকে দেদারসে সব জেলে পড়তে পারে কিনা? রাতের বেলায় কোর্ট বসিয়ে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করার অনুপযুক্ত করতে পারে কিনা? এই কথাটা এটা যদি বিচার বিভাগের মাধ্যমে হতো, যে কথাটা ফায়েজ সাহেব বলছে এই কথাটাই, তাহলে নির্বাহী প্রধানের তো ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়তে হতো না। কেন? এটা তো আইন, আইনে আছে তো, আইনের বাইরে তো কিছু হয়নি। নির্বাহী প্রধানের ব্যক্তিগত আক্রোশের কথা আসছে কেন? নির্বাহী প্রধান নিজেই ডিসিশন নিয়েছে, কারণ এই নির্বাহী প্রধান এবার যে আলোচনাটা এসেছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের, সেটা যদি আসলে নির্বাহী বিভাগ থেকে আসে তখন আপনাদের আপত্তি থাকবে, বিচার বিভাগ থেকে আসলে কোনো আপত্তি থাকবে না? আমাদের আপত্তি অনাপত্তির কথা আমরা বলিনি, আমরা শুধু বলেছি তাহলে রাজনীতি থেকে বিএনপি উজ্জ্বল না। বিএনপি উজ্জ্বল হবে কেন? বিএনপি সবকিছু নিয়ে কাজ করতে হবে, নট নেসেসারিলি। বিএনপির যে কাজ, বিএনপি এখন নির্বাচন করবে, বিএনপির ঘাড়ে এটা নাই। বিএনপি কেন মানুষের সঙ্গে 1-1.5 বছরে, আপনি 1.5 বছরে যেটা করেন নাই, হঠাৎ করে আপনার মনে হলো কেমনে? ওই আওয়ামী লীগের কেউ পেপারে পড়লাম যে 2,500 কোটি টাকা দিয়েছে, ওইখান থেকে কেউ ভাগা পেয়েছে, সেই ভাগ পেয়ে তারা গিয়েছে, সেটার জন্য না, অন্য কোনো কারণ আছে? তাহলে তো সবার আগে উদ্গ্রীব আপনাদের হওয়া উচিত। আমাদের উদ্গ্রীব হওয়ার কথা আমাদের সময়, এখন সরকার নিজে দীর্ঘদিন ধরে আপনারা নির্বাচনের দাবি জানিয়ে এসেছেন। জাতীয় পার্টি আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, এটা কারোর কাছেই কোনো ফ্যাক্টর না। তাহলে কি আওয়ামী লীগ আপনাদের কাছে ফ্যাক্টর ছিল না? আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষেও তো আপনারা ছিলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ফ্যাসিস্ট ছিল, তখন ফ্যাক্টর ছিল। আওয়ামী লীগ যখন পালিয়ে চলে গেছে, তখন যারা পালিয়ে গেছে, যারা আছে আমরা বারবার করে বলেছি এদেরকে আইনের আওতায় আনা হোক, এদেরকে শাস্তির মুখোমুখি করা হোক। সরকারের টনক নড়ে নাই, সরকার নির্লিপ্ত থেকে। না না আপা, আপনি যে সরকার যদি সেই দিন থেকে দেওয়ান থেকে, আমি আইন সিদ্ধভাবে হয়েছে, নির্বাহী আদেশ তো আইনের বাইরে গিয়ে হয়নি। আমি শেষ করি যে এটা, এই সরকার যদি আপনার মনে করেন যে ট্রাইব্যুনাল বেশি করে গঠন করে যদি এদেরকে আইনের আওতায় আনতো, তাহলে বাংলাদেশে আজকে এত মব সৃষ্টি হতো না, এত কিছু সৃষ্টি হতো না। এখন সরকার নিজে সাফার করছে, সরকারের সুনাম সাফার করছে, সরকারের সঙ্গে বিভিন্ন দল সাফার করছে, বিএনপি তো সবসময় সাফার। ধন্যবাদ জানাচ্ছি নিলুফার চৌধুরী মনি। ফয়েজ আহমদ, 2 লাইন মন্তব্য নিয়ে শেষ করব। না, আমার বক্তব্য এখানে আসলে একটাই, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে কি? যে বিচার চলা পর্যন্ত, অর্থাৎ সরকার একই সঙ্গে আইনি যে এই কথাটাই তো সরকার আগে বলতে পারতেন, সেই জায়গা থেকে আস্থা রেখেছে, এবং নির্বাহী আদেশে যে কোনো কিছু স্থগিত করা যায়, নিষিদ্ধ করা যায়, সেটা তো আইন সিদ্ধ। এটা আমাদের এই যে আপাতত নিজে একজন আইন প্রণেতারাই যে আইন বানিয়েছে তার আলোকেই হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।